আমরা তাহলে 54তম ব্যাচের দ্বিতীয় ক্লাস যেটা বলা যায়, গত সপ্তাহে যেহেতু আমাদের গত রবিবারে যেহেতু আমাদের উদ্বোধনী এবং প্রথম রেকর্ড ক্লাস হচ্ছে, রেকর্ড তো আমি সিস্টেম এখন চালু তৃতীয় হয়েছে, ক্লাস। রেকর্ডটাকে একজনে করবে নাকি আপনি করে গ্রুপে দিয়ে দিবেন ক্লাসটা? ভাই রেকর্ড টেকর্ড হচ্ছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা। হুজুর, রেকর্ডটা কি আপনি করবেন নাকি আমরা মানে আমরা করব? আপনি করে কি গ্রুপে দিয়ে দেবেন নাকি আমরা করব, কোনটা? হ্যালো? রেকর্ড করতেছি, আমার কথা শুনতেছেন আপনারা? জি জি, শোনা যাচ্ছে। ও মানে আপনি করতেছেন, আমাদেরকে পরে গ্রুপে দিয়ে দিবেন। জি, ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আমাদের একটা গ্রুপ থেকে লাইভ লাইভ হবে আমাদের প্রত্যেকটা ক্লাস। আপনারা চাইলে জুমেও করতে পারবেন, চাইলে সরাসরি ইয়াতে লাইভে গিয়েও করতে পারবেন, ফেসবুক লাইভে। আচ্ছা যাক, আজকে আমাদের পরিমাপ শীট নিয়ে আমরা পড়ালেখা শুরু করবো ইনশাল্লাহ। যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছেন, আমরা তো আলহামদুলিল্লাহ সবাইকে পরিমাপ শীট সহ সব সিডি দিয়ে দিচ্ছি। এটা এখনো যারা ভর্তি হন নাই, তারা, যারা ভর্তি হওয়ার আগ্রহী, দ্রুত ভর্তি হয়ে যান। এই যে পরিমাপ শীট নিয়ে আমাদের ক্লাস আর কি আজকে। আমি গত সপ্তাহে আলোচনা করছিলাম, পরিমাপ হচ্ছে তিন প্রকার। পরিমাপ কয় প্রকার ভাই? 3 প্রকার। তিন প্রকার। একটা হচ্ছে রৈখিক পরিমাপ, আর একটা হচ্ছে বর্গ পরিমাপ, আর একটা হচ্ছে 28 গণ পরিমাপ। গণপরিমাপ। জি। তো রৈখিক পরিমাপ যেটা, সেটা হচ্ছে শুধু রাস্তার মাইল কিলো যে মাপে, সেটার নাম হচ্ছে রৈখিক পরিমাপ। যেগুলো আসলে ইয়ার মধ্যে, আমরা যে রাস্তার দুই পাশে যেগুলো দেখি না, যে ঢাকা থেকে চট্টগ্রাম এত কিলোমিটার এত কিলোমিটার। হাবিব ভাই, আপনি ক্যামেরা চালু রাখছেন, মেহরবানি করে ক্যামেরাটা অফ রাখতে হবে, হ্যাঁ। আমরা আসলে, আমি ছাড়া কেউ ক্যামেরা অন রাখেন না, এটা তাহলে আপনার আপনার জন্য অনেকের আরো সমস্যা হবে আর কি। আশা করি জি হুজুর, যে আপনাদের, ফেসবুক, আমাদের যে ক্লাসটা তো গ্রুপ, রেকর্ডিং হচ্ছে। ফেসবুক, জি হুজুর একটু আপনারা কথা বলতে যখন আমি চাচ্ছিলাম। কিছু জিজ্ঞেস করবো তখন আপনারা উত্তর দিবেন, এছাড়া কোনো কথা বললেন না, এবং মাইক্রোফোনটাও অফ রাখবেন। আর ভিডিও সবসময় আপনারা অফ রাখবেন, যেন কোনো প্রয়োজন হলে আপনার হাত তুলবেন, তখন আমি কি বলবো, অনুমোদন দেবো, তখন আপনারা। কোনো কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে আমি সময় দিব। এছাড়াও যদি মানে কারো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, তাহলে আপনারা কি করবেন, হাত তুলবেন। এছাড়া আপনার ভিডিও এবং অডিও কোনোটাই চালু করেন না, মেহরবানি করে। আচ্ছা, আর যদি আমি কোনো প্রশ্ন করি, জিজ্ঞাসা করি, তখন একটু হালকা আনমিউট করে উত্তরটা দিয়ে আবার মিউট করে দিবেন। আচ্ছা। তো একটা হচ্ছে রৈখিক পরিমাপ, যেটা রাস্তার মাইল কিলো মাপে, কারণ এটা রেখা মাপা হয় শুধু, এই জন্য এটাকে রৈখিক পরিমাপ বলা হয় আর কি। এরপরে 2 নাম্বার হচ্ছে বর্গ পরিমাপ। ভাই আমি আহ, সময় দিব, হ্যাঁ, প্রশ্ন করার সময় দিব। আপনারা কে এখানে হাত তুলে আছেন? আমি প্রশ্ন শেষে দিয়ে আপনাদের ক্লাসটা মানে একটু বোঝানোর পরে আমি সময় দিব আপনাদেরকে ইনশাল্লাহ। দেখেন, বর্গ পরিমাপ দুই দিকের পরিমাপ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ বা আপনার ভূমিগুণ উচ্চতা, অর্থাৎ জমি মাপার ক্ষেত্রে যে পরিমাপ গুলো ব্যবহার করা হয়, সেগুলো বলা হয় কি আপনার বর্গ পরিমাপ বা স্কয়ার পরিমাপ। মানে জমি জমার ক্ষেত্রে যেগুলো আমরা ব্যবহার করি আর কি। তারপরে বৃত্ত বৃত্তাবাসের ক্ষেত্রে যে আমরা কি করি, এই যেমন পরিধি গুণ ব্যাস দিয়ে বাঘ টাক দিয়ে যে আমরা যেটা বের করি, সেটাই আর কি, মানে স্কয়ার ফিটটা, স্কয়ার ফিটের যে পরিমাপটা আছে, সেই পরিমাপটাই হচ্ছে কি বর্গ পরিমাপ, যেটা নিয়ে আমরা বেশি আলোচনা করব এবং এগুলো আমরা বেশি শিখবো ইনশাল্লাহ। এরপরে আরেকটা আছে ঘন পরিমাপ। তিন দিকের পরিমাপ তথা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা গভীরতা পরিমাপকে ঘন পরিমাপ বলা হয়। যেমন ইট কাঠ বালু মাটি ইত্যাদি পরিমাপ। যেমন আপনি মনে করেন
বালু, বালু মনে করেন আপনি একটা বিল্ডিং করতেছেন, সেখানে আপনি বালু ভরাট করবেন, মানে ইয়া করবেন আর কি, যে আপনার বিল্ডিংটা তো মনে করেন বিট বড়াইতে হবে না, তখন বিট বড়াবেন। তো এখন কতটুক বড়াবেন, দৈর্ঘ্য প্রস্থটা মাপা থাকতে হবে, এবং কতটুকু উঁচু হবে, বালু ভরাট করবেন কতটুকু উচ্চতায়, সেই উচ্চতা তিনটা গুণ করলে যে পরিমাপটা বের হবে সেটার নাম হচ্ছে ঘনফুট। তো এরকম বলে আর কি, যে 1,000 বালু, 5,000 বালু, 10,000 বালু, 1,000 মাটি, 2,000 মাটি, 10,000 মাটি, এভাবে এক এক এলাকায় এক এক রকম থাকে। আমাদের এলাকায় ফুটে মাপা হয় এটাকে। সরাসরি বলি আমরা যে এই 10,000 মাটি, 20,000 মাটি, 30,000 মাটি, হ্যাঁ, অথবা বালু, এরকমই আর কি। ঘনফুটও বলে কোথাও, আর সরাসরি ফুট বলে, তাও বোঝা যায়। আর এরকম ভাবে আপনি একটা পুকুর খনন করতেছেন, পুকুর খনন করলে কতটুকু গভীর হইলো সেই গভীরতাটাও মাপতে হবে, মানে কতটুকু এখান থেকে মাটি উত্তোলন করা হইলো সেটা মাপবেন। সাথে আপনার দৈর্ঘ্য প্রস্থ তো জমির পরিমাপটা মাপতে হবেই। দেখবেন পুকুর মাপামাপি করলে মাঝে মাঝে একটু টিলা টিলা রাখে দেয়। কেন রাখে? ওই আর কি গভীরতাটা মাপার জন্য, যে কতটুকু গভীরে গেল, ঠিক আছে, ওইটা মাপার জন্য আপনার কি করে, এই টিলা রাখে দেয়, মানে একটু উঁচু জায়গা রাখে দেয়, যেন একবারে যেখান থেকে মাটিটা কাটছে সেখান থেকে বোঝা যায়। যে ভাই হাত তুলছেন আপনি অপেক্ষা করেন, আমি শেষে দিয়ে আপনার প্রশ্নের জবাব দিব, একটু আপনারা নোট করে রাখেন, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে নোট করে রাখেন, আমি শেষে দিয়ে আপনাদের প্রশ্নের উত্তরের সময় দিব ইনশাল্লাহ। তখন আপনারা প্রশ্ন করতে পারবেন এবং উত্তরও নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আপনার ইট। আমরা কিন্তু এই জমি মাপামাপির কাজ হলো, আমরা একটা দেওয়ালে কয়টা ইট টিট লাগে থাকে এইগুলো আমরা শিখাই। একটা কাজ মনে করেন, একটা দরজার মাঝে কতটুকু কাঠ লাগবে, অথবা কোথাও মানে প্রয়োজনে আপনি কাঠ ক্রয় করবেন, অথবা কাঠের ব্যবসা করবেন, বেচা কিনা করবেন, অথবা গাছ কিনবেন বেচবেন, এইগুলো আমি আমাদের এই কোর্সের মধ্যে শিখাই। কেন? আমাদের ওই যে জমি মাপা শিখতে গেলে আর এই গাছ টাছ মাপা টাপা এগুলো একদম ইজি। হ্যাঁ, কাঠ মাপা, গাছ মাপা, ইট মাপা, বালু মাপা, মাটি মাপা, এগুলো একদম ইজি। রাস্তার কন্ট্রাক্টদারি নিল কেউ, তো এগুলো কিভাবে কি করবেন, এগুলো একদম ইজি। তো এইগুলো হচ্ছে গণপরিমাপ আর কি। এগুলো আছে আমাদের মোটামুটি। আচ্ছা, চিহ্ন পরিচিতি। তো চিহ্ন পরিচিতি বলতে গেলে এখানে দেখেন, আমি একটা এই এরূপ চিহ্ন, মানে এই র্যাপ চিহ্ন আর কি, একটা যদি কোনো সংখ্যার মধ্যে থাকে, এই র্যাপ চিহ্ন, একটা থাকলে ইঞ্চি, এটা বোঝায় ফুট, দুইটা থাকলে ইঞ্চি বোঝায়, তিনটা থাকলে সুতা বোঝায়। যেমন দেখেন 10-এর উপর কি আছে, একটা র্যাপ চিহ্ন আছে, তাই না? তো 10-এর উপর আছে মানে 10 ফুট, 20-এর উপর থাকলে 20 ফুট, 30-এর উপর থাকলে 30 ফুট, এটা তো বুঝতে আছেন। এখানে যত সংখ্যার উপর থাকবে তত ফুট। আর যদি এইরকম র্যাপ চিহ্ন কোন সংখ্যার উপর ডবল দেওয়া থাকে, ডবল দুইটা দেওয়া থাকে, তখন এটাকে বলা হয় ইঞ্চি। তখন এটাকে কি বলা হয় ভাই? ইঞ্চি। আর অনেক সময় দেখবেন এইরকম চিহ্ন তিনটাও দেওয়া থাকে, কোন সংখ্যার উপর এরকম তিনটা চিহ্ন দেওয়া থাকে, সেটা হচ্ছে সুতা। আর ভাই আপনারা মেহরবানি করে আর কি ভিডিওটা অফ রাখতে হবে, হ্যাঁ, সবাই ভিডিও অফ রাখেন। কারণ ভিডিও অন রাখলে অনেকের সামনে চলে যাবে আপনার ভিডিওটা, যার কারণে আর কি ডিস্টার্ব হবে। এই জন্য সবার ভিডিও আমি অফ করে দিছি, তারপর আর কেউ আর মানে চালু করেন না আর কি। আচ্ছা, তো আমি একটু সরাসরি বোর্ডে দেখাই আপনাদেরকে এই চিহ্ন পরিচিতিটা। আরেকটা জিনিস আছে, আমাদের ডিগ্রি। ডিগ্রি, আপনারা কি আমার বোর্ডটা ক্লিয়ার দেখতে পান কি পান না, একটু আমাকে জানাবেন। ফুল হ্যাঁ, ক্লিয়ার, ফুল ক্লিয়ার হুজুর, একবারে ক্লিয়ার। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, দেখেন, যেমন মনে করেন, ধরেন 20-এর উপর একটা চিহ্ন দিলাম, তাহলে এটা 20 ফিট, এটা তো আপনারা বুঝতে আছেন, এটা বারবার বললে বিরক্ত লাগবে। এরকম ভাবে ইঞ্চিও, 20 ইঞ্চি, 12 ইঞ্চি হলে 1 ফিট হয়ে যায়, তারপরও আমরা 20 ইঞ্চি, 30 ইঞ্চি, 40 ইঞ্চি, ওইদিকে যায় দেখতে বলো, ওই ক্যামেরাটা ঠিক আছে কিনা, দেখা যায় কিনা। 20-এর উপরে যদি দুটো চিহ্ন থাকে এরকম, তাহলে এটা 20 ইঞ্চি। হ্যাঁ, 12 ইঞ্চি হলে কিন্তু 1 ফিট হয়ে যায়। ওই তুমি পারবা বুঝতে তো। তো এরকম আমরা 20 ইঞ্চি, 30 ইঞ্চি, 50 ইঞ্চি, 100 ইঞ্চি এগুলো ব্যবহার করি। যদি যেখানে আমরা বাঙালি মনে করেন, দেখা যায় কি আমরা এই 3,500 না বইলা 3500টাই বেশি বলি আর কি, তাই না? তো এরকম আমরা ইঞ্চিটা, ফুট না বইলে আমরা ইঞ্চি একসাথে 50 ফিট, 60 ফিট এরকম বলে ফেলি বলি। কিন্তু 12 ফিট, 12 ইঞ্চি হলে 1 ফিট হয়ে যায়। আচ্ছা,
50 ইঞ্চি 60 ইঞ্চি এরকম বলে আছে, থাক। তো দেখেন, এরকম যদি আমরা মনে করেন 6 লিখলাম, 6-এর উপর এরকম 3টা চিহ্ন দেওয়া থাকলো, অনেক সময় সংখ্যার মধ্যে আপনারা পাবেন। আমরা যদি মাপামাপি করবো, বিভিন্ন করবো, তখন আমাদের কি বারবার ইঞ্চি, ফুট, সুতা এগুলো লিখতে সময় লাগে। আমরা এভাবে 3টা আগ দিয়ে দেওয়া সহজ, 2টা আগ দিয়ে দেওয়া সহজ। এই 3টা আগ দেওয়া মানে এটা হচ্ছে সুতা। সুতা জিনিসটা কি? সুতাটা হচ্ছে 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগকে কি বলা হয়? সুতা বলা হয়। আপনারা সহজে বুঝবেন, যেমন দেখে দেখবেন যে কি, এই রড, 2 সুতা রড, 5 সুতা রড, 3 সুতা রড, এরকম রডের মাপামাপি করে না মানুষের। আপনারা মোটামুটি যারা ঘর বাড়ি করছেন, তারা মোটামুটি সবাই টুকটাক জানেন যে রড কি সুতা হিসেবে মাপামাপি হয়। এরপরে দেখেন, সুতাটা যদি আমি আপনাদেরকে দেখাইতে চাই, তো দেখেন এখানে কতটুকু দেখাইতে পারবো বুঝতেছি না। স্কেলটা ক্লিয়ার না আর কি। এই যে দেখেন, এই নিচের যে কুটাগুলি আছে, এর মধ্যে উপরের নিচের কুটাগুলো 3 ধরনের কুটা আছে। এর মধ্যে উপরের কুটাগুলি হচ্ছে সুতার। যেমন এই পর্যন্ত হচ্ছে 1 ইঞ্চি, এই যে আমি হাতটা ধরলাম, এই পর্যন্ত হচ্ছে 1 ইঞ্চি, ঠিক আছে। এই যে এই পর্যন্ত দেখেন আধা ইঞ্চি। এই আধা ইঞ্চির ভিতরে দেখেন এখানে 4টা কুটা আছে, 4টা কুটা। আপনারা স্কেল নিলেই বুঝতে পারবেন এগুলো হচ্ছে সুতা আর কি। আর এগুলো আসলে এইভাবে এত বিস্তারিত বোঝানোর দরকার নাই, আপনারা স্কেল নিলেই বুঝবেন। আপনারা এগুলো এত বেশি বোঝানোর দরকার নাই, আপনারা বুঝবেন। মানে সুতা আর কি, আট আট সুতায় 1 ইঞ্চি বলা হয়। তো এগুলো খাটের ক্ষেত্রে লাগে, রডের ক্ষেত্রে লাগে, সুতাটা আসলে জমির ক্ষেত্রে লাগে না। তারপরে আরেকটা আছে আপনার, সেটা হচ্ছে কি ডিগ্রি। তো ডিগ্রিটা কি? যেমন মনে করেন, আমরা তো সচরাচর শুনি যে এত ডিগ্রি সেলসিয়াস, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। হ্যাঁ, আমাদের ডিগ্রিটা কিন্তু কোন তাপমাত্রা ডিগ্রি না। আমাদের ডিগ্রিটা হচ্ছে যে কোনো একটা গোলাকৃতির বস্তু হচ্ছে 360 ডিগ্রি। মানে এটা একটা পুরা পৃথিবীটা হইতে পারে, একটা সরিষার দানা হইতে পারে, পিপিলিকার একটা ডিম হইতে পারে, হ্যাঁ, টিকটিকের একটা ডিম হইতে পারে। যে কোনো কিছু একটা গোলাকৃতির পরিপূর্ণ বস্তু বুঝাইতে 360 ডিগ্রি বোঝানো হয়, মানে 100%। এটাও একটা পার্সেন্টের হিসাব। মানে অ্যাঙ্গেলের ক্ষেত্রে, বাঁকাবুকার ক্ষেত্রে এই ডিগ্রিটা ব্যবহার করা হয়। আমরা তো বিভিন্ন ক্ষেত্রে পার্সেন্টের হিসাবটা 100% বলি না। তো এরকম 360 হচ্ছে 100%। আনার ক্ষেত্রে যেমন আমরা 16 আনা বলি, 16 আনা হচ্ছে 100%। তো এই ডিগ্রিটা, যে কোনো গোলাকৃতির বস্তু 360 ডিগ্রি, এর অর্ধেক কত? 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রির অর্ধেক কত হবে? 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রি কোনগুলা? দেখেন, এই যে এখানে একটা কোণা তৈরি হয়েছে না, এই যে একটা মনে করেন যে একটা ফ্লোর, এখান থেকে একটা দেওয়াল উঠছে, এই যে মাঝে এখানে একটা কোণা তৈরি হয়েছে। হ্যাঁ, এখানে একটা কোণা তৈরি হয়েছে না, এই যে কোণাটা, এদিকে একটা কোণা, এদিকে একটা, 4টা কোণা তৈরি হয়েছে না। এর প্রত্যেকটাই হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তো ফিরোজ আলম ভাই, মানে ভিডিওটা অফ রাখলে ভালো হবে, হ্যাঁ। আমি বন্ধ করে দিয়ে আপনারা চালু করেন না। আচ্ছা দেখেন, এরপরে এখানে একটা মাসালা আছে, ডিগ্রি সংক্রান্ত একটা মাসালা। যেহেতু আমি হুজুর মানুষ, আমি আসলে গত সপ্তাহ একটু, মানে যে আমাদের যে উদ্বোধনী ক্লাসটা হয়েছে, ওখানে আমি খুব ভালো করে, মানে খুব পেরেশানিতে ছিলাম, এই জন্য আমি খুব সুন্দর করে করতে পারি নাই। তো দেখেন, এই এই যে ডিগ্রি, ডিগ্রির ক্ষেত্রে একটা মাসালা আছে, সেটা কি? যেমন আমরা দেখেন কাবা শরীফ, মনে করেন এটা হচ্ছে কাবা, ঠিক আছে। এটা মনে করেন কাবা ঘর। তো আমরা এদিকে ফিরে নামাজ পড়ি না, এই সরাসরি কাবার দিকে ফিরে নামাজ পড়ি। কিন্তু একটা জিনিস কি, আমি যে কাবার এখানে নাকি এখানে, না এখানে, আমি কি আমি নিজস্ব, আমরা এই যে সাধারণ একজন মানুষ কি বলতে পারবো? যারা গবেষক তারা হয়তো বলতে পারবে যে এই সোজা হবে কাবা, অথবা এই সোজা কাবা। ওইটা হচ্ছে আলাদা ব্যাপার। এমনি সাধারণ মানুষ কিন্তু বলতে পারবে না যে কাবা থেকে সরাসরি সোজা কিনা সে। না, এখান থেকে যদি দাঁড়ান আপনি, তাহলেও কিন্তু নামাজ হবে, এখান থেকে দাঁড়ালেও নামাজ হবে। মানে কাবাকে সামনে নিয়ে দাঁড়াইতে হবে। তো এখন অনেক ক্ষেত্রে দেখা যাবে কি, আপনি যদি এখানে দাঁড়ান, দেখেন কাবাটা কিন্তু কি এই দিকে, তাই না?
একটু কোনাকুনি হয়ে যাচ্ছে না? আমি তো দাঁড়াইছি এই সুদা, কিন্তু কাবা হচ্ছে এইদিকে। একটু হালকা কোনাকুনি হচ্ছে কিনা বলেন? তো সেই ক্ষেত্রে কাবা থেকে কিন্তু আমাদের কেবলা ঘুরে গেলে নামাজ বাতিল হয়ে যায়। এটাও মাপামাপির ক্ষেত্রে, তো এই জন্য আমি বলেছি। আপনারা আবার মনে করেন না যে আমি মাসলা ক্লাস শুরু করে দিচ্ছি, এরকম না। তো এটা আমার নামাজে দাঁড়ানোর পরে আমার সিনাটা যদি কি হয় 45 ডিগ্রি থেকে বেশি ঘুরে যায়, 45 ডিগ্রি, এইখান থেকে সিনাটা যদি কি 45 ডিগ্রি থেকে একটু বেশি ঘুরে, তাহলে নামাজ বাতিল। 45 ডিগ্রির ভিতরে যদি থাকে তাহলে কি নামাজ বাতিল হবে না। এটা একটা মাসালা, যারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। তো ডিগ্রি সম্পর্কে আমরা আরো ত্রিভুজের মধ্যে আলোচনা করবো ইনশাল্লাহ। এখন ডিগ্রিটা কিভাবে লেখে? ডিগ্রিটা লেখা হয় আপনার মনে করেন, যেমন মনে করেন 60, এটা 60, এরকম একটা ফুটা দিয়ে দেয় 90, এরকম একটা ফুটা দিয়ে দেয়। তো এটা 60 ডিগ্রি 90 ডিগ্রি এইভাবে বোঝায় আর কি। আপনাদেরকে আরো ইনশাল্লাহ আরো ভালো করে বুঝবেন যখন আমরা ত্রিভুজের ক্লাসগুলো করব, তখন আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো এইগুলো আমাদের, এগুলো একটু দেখে দেখাইলাম লেখা। এগুলো অত কঠিন কিছু না, আপনারা না দেখলেও বুঝতে পারবেন, না প্র্যাকটিক্যাল না করলেও সমস্যা নেই। তো এখন দেখেন, আমরা কিছু পরিমাপ শিখবো। দেখেন, আমরা এক একজন এই কোর্সটা করে, আপনারা যদি চান প্রত্যেকেই জমি মাপামাপির কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকটা বেসেই এরকম 2 4 5 জন কি হয়, সরাসরি মাঠে কাজ করে আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলেও জমি মাপার কাজটা এতটা সহজ যে, বুঝছেন, কেউ যদি অন্য কোনো কাজ না পারে তাও জমি মাপা পারো যদি ভালো করে মাথায় ঢুকায় নিতে পারে। সেটা হচ্ছে কি, দেখবেন গ্রামের অনেক মূর্খ মানুষরাও, হ্যাঁ, হাতে অথবা বিভিন্ন লাঠি দিয়ে কি করে জমি মাপা ফেলায়। তো জমি মাপাটা কিন্তু অনেক সহজ, এত কঠিন কিছু না। তো দেখেন, আগে আপনাকে জানতে হবে অযুতাংশ কাকে বলে, শতাংশ কাকে বলে, হ্যাঁ, বর্গ ফুট এটা কি, তারপরে আপনার হ্যাঁ কাঠা কাকে বলে, বিঘা কাকে বলে, শতাংশ কাকে বলে, একর কাকে বলে, হেক্টর, এগুলো হচ্ছে কি। যেমন আপনি মনে করেন এই একজন আমিন, আপনি যদি 1 শতাংশ কাকে বলে ভালো করে একজনকে বুঝাইতে না পারেন, তাহলে আপনি কি যোগ্যতাশীল আমিন? কেউ বলবে আপনার যোগ্যতার প্রমাণ? এগুলো কিন্তু মানুষ জিজ্ঞাসা করবে, আপনাকে বলবে না, হ্যাঁ, যে সরাসরি আইসা এরকম বলবে না যে ভাই, এটা কম বলবে আর কি আর কি, যে ভাই আমার এই জমিটা আহ, মাইপা বুঝায় দেন যে এখানে কতটুকু। এটা মানে শুধু জিজ্ঞাসার জন্য বলবে না, আপনাকে নিয়ে যায় টাকা দিয়ে বলবে যে ভাই আমার জমিটা মাইপা দেন। ওইটা হচ্ছে আলাদা। আর এমনি সচরাচর যাইতেছেন আসতেছেন, আপনি যখন একজন আমিন সাহেব সচরাচর একটু একটু প্রশ্ন জিজ্ঞাসা করবে, ভাই ও 1 শতাংশ কাকে বলে একটু বুঝাই বলবেন? 1 কাঠা কাকে বলে, হ্যাঁ, 1 অযুতাংশ এটা কি, এগুলো কিন্তু সচরাচর জিজ্ঞেস করবে। আর এগুলো মুখস্থ থাকতে হবে, জমি তো মাইপা বোঝাবে না, আর এগুলো হচ্ছে কি মুখস্থ। তো এই জন্য এগুলো মুখস্থ করতে হবে। দেখেন, 4.356 বর্গ ফিটে হচ্ছে 1 অযুতাংশ। 4.356 বর্গ ফিটে কি 1 অযুতাংশ। আচ্ছা, একটু আমি দেখি আজকে কি আমাদের কেউ ক্লাস ধরতে পারতেছে কিনা, এরকম সমস্যা আছে কিনা। অনেকে ঢুকতে পারতেছে না, যেহেতু আজকে ফ্রি করে দিচ্ছি। বুঝলাম না তো। এরকম কোনো সময় হয় না আসলে, মনে হয় একসাথে কয়েকজন অ্যাড হইতে চাইলে মনে হয় সমস্যাটা হয় আর কি। আপনারা কয়েকবার ট্রাই করবেন, যদি একবার অ্যাড হইতে না পারেন কয়েকবার ট্রাই করবেন। এই যে আমাদের কোর্সে ভর্তি হয়ে উনি জিজ্ঞাসা করতেছেন, কারণ আমি তো আপনাদেরকে ব্যাচে অ্যাড করে, মানে আমাদের যে 54তম ব্যাচের গ্রুপে অ্যাড করে সেখানে লিঙ্ক দিছি। আচ্ছা যাক, আল্লাহ ভরসা। সবাই দিয়ে দিলাম। আচ্ছা দেখেন, 4.356 বর্গ ফিটে কি 1 অযুতাংশ। তো অযুতাংশটা কি? 100 অযুতাংশ হচ্ছে 1 শতাংশ, যেটাকে আমরা শতাংশ শতাংশ কিন্তু শুনি। শতাংশটা কি?
মানে ব্যাঙ্গে যদি বলি তারপরে একটু বুঝাই। দেখেন, 435.6 বর্গ ফিট হচ্ছে 1 শতাংশ। এখন আমরা অনেকে তো জানি, আসলে আমার কোর্সে কিন্তু অনেক অভিজ্ঞ মানুষরাও ভর্তি হন, ঠিক আছে, যারা আমার থেকেও অনেক বেশি পারে, এরকম অনেক মানুষ আছে ভর্তি হন। কারণ কোনো বিষয় হয়তো বা আমি একটু বেশি জানি, উনি একটু কম জানে, এইরকম আর কি। অথবা কেউ সার্টিফিকেট নেওয়ার জন্য ভর্তি হয়। দেখেন, যেটা বুঝাইছিলাম, বলে যে বর্গ ফিট কাকে বলে। আবার এমনও আছে যারা একেবারে জিরো, কিছুই বুঝে না, তারাও কিন্তু ভর্তি হয়। আমরা এই জন্য জিরোর দিকে তাকাই কিন্তু আমরা ক্লাসগুলো করাই। দেখেন, এটা মনে করেন আপনার একটা টাইলস, এটা কি, এটা হচ্ছে একটা টাইলস। এটার পরিমাণ কত মনে করেন, 1 ফুটই, 1 ফুটের একটা টাইলস, 1 ফিট, 1 ফিট, 1 ফিট, 1 ফিট, চতুর্দিকে 1 ফিট। এটার নাম হচ্ছে 1 বর্গ ফিট বা 1 স্কোয়ার ফিট। এটার নাম কি? 1 বর্গ ফিট বা 1 স্কোয়ার ফিট। আশা করি বুঝতে পারছেন। যারা যে একেবারে বুঝেন না তাদের জন্য এটা দেখাইলাম। তো এইরকম 435.6 বর্গ ফিটে কি 1 শতাংশ, মানে হচ্ছে আপনার 1 কোটি টাইলস যদি হয়, এইরকম টাইলস 435 থেকে 36টা টাইলসের যে পরিমাণ জায়গা নিবে, হ্যাঁ, সেই জায়গাটা হচ্ছে কি আপনার 1 শতাংশ। 1 শতাংশ জায়গা কিন্তু কম না, মোটামুটি ভালো একটা জায়গা। 1 থেকে 1.5 শতাংশের মধ্যে মানুষে 5-7 তলা বিল্ডিং তুলে ফেলে। হ্যাঁ, আপনি 1 শতাংশ জায়গার মধ্যে 2টা রুম, একটা বাথরুম, একটা কিচেন, মাঝে একটু ডাইনিং স্পেসও পাবেন। এতটুকু জায়গা মানে একটা ছোটখাটো পরিবার বাস করতে পারবে, এইরকম জায়গার নাম হচ্ছে 1 শতাংশ জায়গা, বুঝছেন? একটা একটা পরিবার বাস করতে পারে, মোটামুটি ছোট পরিবার, 1 শতাংশ জায়গার মধ্যে। তারপরে দেখেন, 720 বর্গ ফিটে 1 কাঠা। আসলে কাঠার হিসাবটা যেটা, এটা একটা আঞ্চলিক হিসাব, এখানে আর কি সরকার স্বীকৃত, কিন্তু এটা এই 720 বর্গ ফিটে 1 কাঠা কোথায়, এটা আমার জানা নাই। কারণ ঢাকাতে হচ্ছে কি 654 বর্গ ফিটে 1 কাঠা, হ্যাঁ, মানে 1.5 শতাংশে 1 কাঠা। আর এই 720 বর্গ ফিটে এটা সরকার স্বীকৃত, কিন্তু কোথায় আছে আমার জানা নাই, কারণ অনেক আইন আছে কিন্তু আইন প্রয়োগ হয় না, মানে এরকম আছে না, এটাও একটা এরকম আর কি। 1 কাঠা সমান সমান 1.6528 শতাংশ, শতাংশ হিসেবে আর কি, ওই যে 720 বর্গ ফিটের কাঠা হিসেবে। কিন্তু দেখেন, আমি আমার এখন বর্তমানে যেখানে আছি নেত্রকোনা কেন্দুয়া, তো আমাদের এখানে 10 শতাংশে 1 কাঠা। চিন্তা করছেন, 4356 বর্গ ফিটে 1 কাঠা, বিরাট বড় জায়গা। আবার আপনি যদি ময়মনসিংহে চলে যান, হ্যাঁ, আমাদের বিভাগ ময়মনসিংহে গেলে আপনার 6 শতাংশে 1 কাঠা। ঠিক আছে ভাই, আপনারা ভিডিওটা অফ রাখবেন, হ্যাঁ, ভিডিওটা অফ রাখবেন। আর বিশেষ করে ক্লাসের মধ্যে আপনারা কি করবেন, এখন যদি কল দেন তাহলে কি চলে? শেষ করি। এমনটা লাগে, ক্লাসটা করা দিদি, ক্লাসটা সময় ভিডিও কল দিয়ে একদম শেষ করে দিচ্ছে। এখন আর ক্লাসটা একটু হয়ে গেছে। আচ্ছা, তো যেটা বুঝাইতেছিলাম, আপনারা কেউ কি করবেন না এইভাবে, মানে ক্লাস চলাকালীন কল দিবেন না। দেখেন, 1 কাঠা সমান সমান 1.6528 শতাংশ, 14,400 বর্গ ফিটে 1 বিঘা বলা হয়। 14,000 কত, 400 বর্গ ফিটে 1 বিঘা, ঠিক আছে। এরপরে দেখেন, 20 কাঠায় হচ্ছে 1 বিঘা, এটা বিজ্ঞান স্বীকৃত। 1 বিঘা সমান সমান কতটুকু, 33.6 শতাংশ। দেখেন, সব সারা দেশে এমনকি সারা বিশ্বে সব জায়গায় কিন্তু আপনার এই বর্গ ফুট, তারপরে অযুতাংশ, শতাংশ, তারপরে আপনার এগুলো কিন্তু একর, এগুলো একবারে স্ট্যান্ডার্ড, এগুলো সারা বিশ্বে এক। আপনি আমার কাছে যদি জমি মাপা শিখেন, সারা বিশ্বের যে কোনো জায়গায় জমি মাপা করতে পারবেন।
এইগুলো এক হবে, কিন্তু কাঠা টাটা এগুলো হচ্ছে আঞ্চলিক হিসাব। কোথাও কাঠা, কোথাও গন্ডা টন্ডা আছে, এগুলো হচ্ছে আঞ্চলিক হিসাব। ওগুলো এক থাকে না, এলাকা ভেদে বিভিন্ন হয়। এরপরে দেখেন 1 বিঘা সমান সমান কি 33.06 শতাংশ প্রায়। এরপর 100 শতাংশ হচ্ছে কি 1 একর। 100 শতাংশ কত? 1 একর। আসলে শতাংশটা যে আমরা বলি এটা কি, বলে শতাংশটা হচ্ছে কি আপনার 1 একরের শতভাগের 1 ভাগকে বলা হয় শতাংশ। শতের 1 অংশ তো, এই জন্য আমরা শতাংশ বলি আর কি। মূলত জমির এককটাই হচ্ছে কি একর। একরটা হচ্ছে কি জমির একক, যেমন টাকার একক 1 টাকা। এরপরে নিচে আরো পয়সা টয়সা আছে না। তো এই জমির এককটা হচ্ছে একর। তো এই শতভাগের 1 ভাগকে শতাংশ বলে আর কি, শতের 1 অংশ এটাকে শতাংশ বলে, মানে 1 একরের শতভাগের 1 ভাগ। এরপরে দেখেন 1 একর সমান সমান 10,000 অযুতাংশ। দেখেন 9,999 হলেও কি এক অযুত হবে? হবে না। 10,000 যখন লিখবেন তখনই কি হবে অযুত হবে। ওই 10,000 হচ্ছে 10,000 অযুতাংশ মানে 1 একর। তো ওই 1 একরের 10,000 ভাগের 1 অংশকে বলা হয় অযুতাংশ। মানে 1 একরের 10,000 ভাগের 1 ভাগকে কি বলা হয় অযুতের 1 অংশ আর কি। মানে 1 অযুতের 10,000 ভাগের 1 অংশ। বুঝছেন? এরপরে আপনার এওর 100 বর্গমিটার বা 2.47 শতাংশ কি বলা হয় 1 হেক্টর। 1 এওর বলা হয়। 1 হেক্টর 247 শতাংশে কি এক 247 শতাংশে 1 হেক্টর বা 2.47 একরে কি 1 হেক্টর। এরপরে 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারে 1 ডেসিমিটার, 10 ডেসিমিটারে 1 মিটার, এরকম 100 সেন্টিমিটারে 1 মিটার, 1,000 মিটারে 1 কিলোমিটার। এগুলো আসলে আমাদের জমির ক্ষেত্রে ব্যবহার হয় না, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো মাপামাপি এই জন্য। আর আমরা মিটারের মাপটা তো একটু কম জানি। আমাদের ফিতার অপর পাশে মিটারের মাপটা দেওয়া থাকে, কিন্তু আমরা মিটারের মাপটা একটু কম জানি। সেজন্য আমি এই ইঞ্চি ইঞ্চি ফুটটা কিন্তু আমরা বেশি ব্যবহার করি, এই জন্য আমরা বেশি বুঝি। এই জন্য আমি এই মিটারের মাপটাকে ইঞ্চিতে একটু মানে তুলনা করে দেখা যাচ্ছে। দেখেন 2.54 সেন্টিমিটারে কি 1 ইঞ্চি ধরা হয়, 2.54 সেন্টিমিটার কি 1 ইঞ্চি ধরা হয়। আচ্ছা যাক, যারা আমাদের হাতে ভর্তি হয়েছে এইগুলো আপনারা কি করবেন একটু মুখস্থ করবেন। এই যে এই বিষয়গুলো যেগুলো দেখেন, এখানে কিন্তু কিছু জিনিস আছে আমি একদম টিক চিহ্ন দিয়ে রাখছি এবং বোল্ড করে রাখছি। মানে টিক চিহ্ন দিয়ে রাখছি যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যেগুলো একবারে বোল্ড আবার টিক চিহ্ন, এগুলো আরো বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এগুলো আপনাকে শিখতে হবে। আর যেগুলো টিক চিহ্ন দেওয়া হয় নাই, এগুলো যদি আপনারা মুখস্থ করতে পারেন আলহামদুলিল্লাহ, না করলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে? কিন্তু যেগুলো ঠিক চিহ্ন দেওয়া, এগুলো আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। বোল্ড করা, ঠিক চিহ্ন দেওয়া, এগুলো অবশ্যই কি করবেন মুখস্থ করবেন। ঠিক আছে? তো এখন আরো 5 মিনিট আছে আমাদের ক্লাসের সময়। এখন আর আমি আর কিছু আজকে বলবো না। আজকের প্রথম ক্লাসটা এই পর্যন্তই। আমরা দ্বিতীয় ক্লাস সবার জন্য উন্মুক্ত হবে না, কিন্তু দ্বিতীয় ক্লাসটা যারা আমরা কোর্সে ভর্তি হয়েছেন তাদের জন্য, তারা আরো 15 মিনিট পরে আমি আরেকটা লিঙ্ক দিব, তখন আপনারা সেই ক্লাসে অ্যাড হবেন ইনশাল্লাহ। তো দেখেন, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে, যারা যারা প্রশ্ন করছিলেন এখন প্রশ্ন করতে পারেন, যে কে কে প্রশ্ন করছিলেন করতে পারেন। এখন আনমিউট করে প্রশ্ন করতে পারবেন। কেউ প্রশ্ন করতে চাইলে করতে পারেন। আরিফুর রহমান ভাই প্রশ্ন করছিলেন। আর আমাদের এই কোর্সে যারা ভর্তি হইতে চান, হ্যাঁ, 017 33 47 23 02, 017 33 47 23 02, এই নাম্বারে কি করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সরাসরি মোবাইল যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারবেন। আপনাদের জন্য এখন আমি ডিসকাউন্টের এটা খোলা রাখলাম। আপনারা এখনো চাইলে 1,020 টাকা দিয়ে ভর্তি হতে পারেন। যদিও আমি একদিনের জন্য দিয়েছিলাম, এখন আজকে কালকের মধ্যে যারা ভর্তি হবেন তাদের জন্য সেই ডিসকাউন্টটা দিলাম, কারণ আমাদের কোর্সে স্টুডেন্ট সংখ্যা একটু কম, এইবারের বেসটা অনেক কম হয়ে গেছে। এই জন্য আর কি সেই ছাড়টা দিলাম এবং আজকের ক্লাসটাও ফ্রি করাই দিলাম। তো এখন এমনি আমরা একটা ক্লাস মানে উদ্বোধনী ক্লাসটা শুধু ফ্রি করাই, কিন্তু যেহেতু একটু কম হয়েছে এই জন্য আরো কেউ যদি ভর্তি হওয়া হইতে চান হইতে পারবেন এখনো। তো সেই জন্য একটু এই ক্লাসটাও ফ্রি করাই দিলাম। আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু সংক্ষেপে করতে পারেন। হুজুর, ক্লাস প্রতি সপ্তাহে কত তারিখ হবে বা কোন দিন হবে? তারিখ তো না, সরি। সোমবার আর বুধবার এই 2 দিন ক্লাস হবে, এবং প্রতিদিন ক্লাস 9টা 30 থেকে নিয়ে আপনার এক একটা ক্লাস 35 40 মিনিট করে, এরকম 2টা ক্লাস হবে। মানে একটা ক্লাস 35 40 মিনিট হয়ে
মাঝে হুম। 15-20 মিনিট একটা বিরতি থাকবে। এই বিরতির পরে আবার আরেকটা লিঙ্ক দেওয়া হবে, তখন আবার আরেকটা ক্লাস হবে, এরকম দুইটা করে ক্লাস হবে। সপ্তাহে 4টা ক্লাস, 2 দিন, সোমবার, বৃহস্পতি আর বুধবার। টোটাল কয়টা কয়টা ক্লাস হবে টোটাল? টোটাল 20টা ক্লাস আমাদের। 20টা। বুঝতে আবার করতে দেখা যায় সময় যে যাবে? আপনারা যদি প্রশ্ন প্রশ্ন করেন, বেশি একটু সময় নেয়, তাহলে 21টা 22টাও পর্যন্ত হইতে পারে। সময় তো লাগবে হুজুর, কারণ সব তো আর ক্লিয়ার হবে না, অবশ্যই অতিরিক্ত প্রশ্ন জি থাকবে, জি। এটা স্বাভাবিক। আপনারা আপনারা যে যে যা কিছু না বুঝবেন, যতবার ইচ্ছা জিজ্ঞেস করে আপনারা হুম। করতে পারবেন। এবং আমি যখন বোর্ডে লিখে লিখে করাবো, আসসালামু আলাইকুম। তখন আপনারা কি করতে পারবেন, কোনো কিছু না বুঝলে আবার সরাসরি প্রশ্ন করবেন, যতবার ইচ্ছা। আসসালামু আলাইকুম। আপনি, হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। এই কোর্সে কি 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 সাবজেক্ট থাকবে, কি কি বিষয় থাকবে এই কোর্সে? এইখানে আর কি একজন আমিনের যে বিষয়গুলো, সেগুলো আমরা শিখাবো। তারপর আমি একটু দেখাই আপনাকে। দেখেন আমাদের এই যে কি কি আমরা শিখাবো, এখানে আমাদের লিস্টই আছে। প্লিজ আপনি ইন্ডেক্সটা দেখান, ইন্ডেক্স দেখান। এই তো আমরা মনে করেন উম, জমির যে যত আকৃতি আছে সেগুলো আমরা শিখাবো। সাথে সাথে আপনার দলিল খতিয়ান নকশা এগুলো শিখাবো। সিএসএস আর এস বিএস খতিয়ান কিভাবে বুঝবেন না বুঝবেন এগুলো দেখাবো। তারপরে আপনার স্কেল দিয়ে কিভাবে জমি মাপবেন, দলিল কিভাবে বুঝবেন, এই একজন আমিনের যা কাজ আছে এগুলো সব আমরা দেখাবো আর কি। মানে শিখাবো আর কি। সাপোজ মনে করেন যে একটা পুরাতন একটা জমি, দলিল নাই কিন্তু দীর্ঘদিন ধরে এই জমিটা ভোগ করা আছে, সেক্ষেত্রে কি কোনো এরকম কোনো আছে কিনা, কোনো সিস্টেম আছে কিনা শেখা, যে আসলে ওই জমিটা কিভাবে নিজের নামে আনা যাবে, এরকম কিছু আছে কিনা? এটার ক্ষেত্রে পরামর্শ দিতে পারবো আর কি। যদি আপনার নিজের দলিল আচ্ছা। থাকে, জমি থাকে, তাহলে আপনি পরামর্শ অনুযায়ী অনেক সময় মামলা করতে হয়, অনেক সময় করে আসলে বর্তমানে বাংলাদেশে হচ্ছে জুর যার মুল্লুক তার, বুঝছেন। এই জন্য অনেক সময় আচ্ছা। হাজারো দলিল থাকার পরেও কাজ হয় না। সেজন্য কিছু কৌশল অবলম্বন করে এই জমি আপনি উদ্ধার করতে পারেন। তো সেগুলো আপনি পার্সোনাল ভাবে আমাকে বললেন, আমি বলে দিব না ইনশাল্লাহ এগুলো। আচ্ছা, ওই যে আসলে মানে এলএসটি মামলা করতে হবে, কথা বলছেন? হ্যাঁ, এটা আর কি যদি অন্য কেউ নামজারি করে থাকে আপনার জমিতে, সেটা নামজারি মিস কেস, অর্থাৎ রেকর্ডটা ভাঙার জন্য যে মামলা করতে হয়, সেটা আপনি ভূমি অফিসে গিয়ে আপনার এসি ল্যান্ডের কাছেও সেই নামজারি মামলায় মামলাটা তো করতে পারবেন। হুজুর 5-6 বছর গত হয়েছে, তারপরে তো শেষ হয় না, সেক্ষেত্রে করণীয় কি? আচ্ছা ভাই, আমাদের কোর্সের এই ক্লাসটার সময় শেষ হয়ে গেছে। আপনাদের আরো কোনো পার্সোনাল প্রশ্ন, আজকে যা বুঝাইছি এটার উপরে এখন প্রশ্ন করতে পারবেন। অন্য কোনো বিষয় থাকলে আপনারা পার্সোনাল ভাবে আমাকে সরাসরি দিয়েন। ইটস ওকে, প্লিজ কন্টিনিউ। হুজুর, হুম। আর এস দাগ থেকে কি এস এ দাগ বের করা শেখানো হয় কিনা? মানে এটাকে ফ্যান্টাগ্রাফ বলে আর কি। আমাদের কোর্সে আসলে ফ্যান্টাগ্রাফটা নাই গে। এই যে যেখানে এখানে যা দেখতেছেন এগুলো, এটার উপর আমাদের 5-6টা 7টা সিট আছে, এগুলো আমরা সব শিখাবো ইনশাল্লাহ। যেমন সকল আকৃতির জমি মাপা, জমির বন্টন করা, সিএসএস আর এস বিএস, খতিয়ান, পর্চা পূজা, সহজ পদ্ধতি,